শ্রী পারাবত রচিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস, পর্ব ১৬। ওয়ারেন হেস্টিংস আর জেনারেল ক্লেভারিং এর দ্বন্দ্বকে উপলক্ষ করে ইতিমধ্যে কয়েকটা ডুয়েল হয়ে গিয়েছে। লর্ড মারা না গেলেও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন কয়েকজন। এই ডুয়েল লড়াইও এদেশের লোক প্রথম জানল। আগে নাকি সাহেবরা মানসিংহ আর ঈশা খাঁয়ের মতো তলোয়ারের লড়াই লড়ত, এখন করে গুলির লড়াই। হেস্টিংস গভর্নর জেনারেল হয়েও নিজে ফ্রান্সিসের সঙ্গে ডুয়েল লড়ল একদিন। সব কিছুর মূল কারণ জেনারেল ক্লেভারিং কাউন্সিলের মূল সদস্য আর প্রধান সেনাপতি বলে হেস্টিংসকে ক্ষমতাচ্যুত করতে চাইছিল। পরে অবশ্য সে ব্যর্থ হয়। তবু কলকাতার মানুষেরা রোজই সকালে উঠে ভাবত ক্লেভারিং বোধহয় হেস্টিংসকে হটিয়ে দিয়েছে রাতের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত ক্লেভারিং ব্যর্থ হয় এবং গোটা বিষয়টা সুপ্রিম কোর্ট মীমাংসা করে দেয়। হেস্টিংস তার নিজ পদে বহাল থাকে। ক্লেভারিংও এটা মেনে নেয়, কিন্তু ওদের ঝগড়ার ফল গড়াতে গড়াতে এসে যে মহারাজ নন্দকুমারকে স্পর্শ করবে কেউ কল্পনা করতে পারেনি। মহারাজের অপরাধ, তিনি ক্লেভারিংকে সমর্থন করতেন, তাই তার বিরুদ্ধে মিথ্যা মামলা। প্রধান বিচারপতি এলিজা ইম্পে নিজেকে তো একেবারে নিরপেক্ষ বলে জাহির করার চেষ্টা করে সবসময়, কিন্তু এই মামলায় প্রমাণ হয়ে গিয়েছে সে প্রথম থেকেই মহারাজের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, কারণ সে নিজে হেস্টিংসের সমর্থক। এলিজা ইম্পে জুরিদের প্রভাবিত করে মহারাজকে দোষী প্রমাণিত করে, কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া দেখে জুরিরাও স্তব্ধ। তারা অনুভব করে লোকটা আদৌ দোষী কিনা সেই বিষয়ে যখন সন্দেহ আছে, তখন এত বড় দণ্ড দেওয়াটা উচিত হয়নি। কিন্তু দণ্ডদান প্রধান বিচারপতির হাতে, জুরিরা অসহায়। ফাঁসির দিনে কলকাতাবাসীর অধিকাংশের গৃহে ছিল অরন্ধন। অনেকে এই পাপের স্পর্শ এড়াতে শহর ছেড়ে দলে দলে বাইরে চলে যায় দু একদিনের জন্য। পঞ্চানন ঘোষ গোপাল মুখুজ্জেকে গঙ্গার ঘাটে দেখে থু থু করে থুথু ফেলে জলে, যেন গোপাল মুখুজ্জেই মহারাজকে ফাঁসি দিয়েছে। গোপাল বলে, মা গঙ্গা কত অপবিত্র জিনিসকে পবিত্র করে দেন, আপনার অতটুকু থুথু কি করবে পঞ্চানন দাদা? ঠিক বলেছ, কিন্তু অস্পৃশ্য গঙ্গা স্নানের পরেও অস্পৃশ্যই থেকে যায়। তাকে গঙ্গা স্নাত বলে জড়িয়ে ধরতে পারো না ভাই, তাই থুথু ফেললাম। হ্যাঁ, ওই করেই ধর্মটা গেল। এমনিতেই কি আর সাহেবরা হাসাহাসি করে? থু থু, এখনো আছেন সাহেব? আগে হ্যাঁ পঞ্চানন দাদা, তবু সাহেব সাহেব করতেই হবে। আপনিও করবেন? আমি? হ্যাঁ পঞ্চানন দাদা, ওরা কত বড় জাত এখনো জানেন না। কিভাবে থাকে একবার দেখে আসবেন। আপনাদের মির্জাফরও ওভাবে থাকেননি। আপনারা মির্জাফর আর মীর কাসিমকে দেখেছেন, সাহেবদের সবাই দেখি নবাব। পঞ্চানন দুই কানে তর্জনী ঢুকিয়ে ভুস ভুস করে ক্রমাগত ডুব দিতে থাকে। আসলে কিন্তু গোপাল মুখুজ্জে মিথ্যে কথা বলেনি। সাহেবরা যেভাবে খরচা করে বিশ্বাস করা কঠিন। রামরতন বলেছিল ওরা নিজেদের মধ্যেই এই নিয়ে আলোচনা করে। বিলেতের ধনীরাও নাকি এভাবে থাকার কথা কল্পনা করতে পারে না। ওখান থেকে যারা এদেশে চাঁদপাল ঘাটে প্রথম এসে অবতীর্ণ হয়, তাদের বিস্ময় বিহ্বল মুখ দেখেও কিছুটা অনুমান করা যায়। তারপর কিছুদিনের মধ্যে তারাও বিলাসের স্রোতে গা ভাসিয়ে দেয়। না দিয়ে উপায় নেই তাদের। এদেশি সাহেবদের সমাজে স্থান পেতে হলে অনেক টাকার প্রয়োজন। সেই টাকা তারা নিজেদের যোগ্যতায় উপার্জন করতে পারে তো ভালোই, নইলে চড়া সুদে বাঙালি বেনিয়াদের কাছ থেকে ধার করতে হয়। সেই ধার চক্রবৃদ্ধি হারে এমন অবস্থায় এসে পৌঁছয় যে তা শোধ করার জন্য তাদের অনেকেই আর জীবনে দেশে ফিরে যেতে পারে না। অনেকে অন্য জাহাজে করে পালায়, কেউ কেউ ফরাসিদের ভূমি চন্দননগরে গিয়ে বসতি স্থাপন করে, আবার কেউ কেউ করে আত্মহত্যা। গোপাল মুখুজ্জে মনে মনে বাঙালির বুদ্ধির তারিফ করে। যদি সঠিক বিচারের ব্যবস্থা থাকে তাহলে বাঙালি বুদ্ধি হলো সর্বশ্রেষ্ঠ। যদি গায়ের জোরের প্রশ্ন না থাকে, যদি ফিচলেমি করেও সাহেবদের কোর্টে গিয়ে আত্মরক্ষা করা যায়, নবাবদের কাজীর বিচারের ভয় না থাকে, যদি সাহেবদের মতো অধিকাংশ মানুষ
আত্মমর্যাদা সম্পন্ন এবং কিছুটা বিবেকবান হয়ে ধারের টাকা শোধ দিয়ে চলে, তাহলে বাঙালি জাতি পৃথিবীতে শ্রেষ্ঠ হতে পারে। সাহেবদের মধ্যে আবার এমন সব ছন্নছাড়া মানুষ রয়েছে যাদের বলা চলে বিবেকের বিবেক। তারা এত সুন্দর বিচার ব্যবস্থার মধ্যেও ফাঁকি আর অসাধুতার সন্ধান করে বেড়ায়, আর এতটুকু আঁচ পেলেই ক্ষেপে ওঠে। এইরকম একজন হলো আর এক হিকি সাহেব। এই দ্বিতীয় হিকি সাহেবের সন্ধান প্রথম পেয়েছে গোপাল হিদারাম ব্যানার্জির কাছে। লোকটা কোনো সাহেবের কীর্তি ফাঁস করে দেবার জন্য হিদারাম ব্যানার্জির বাড়িতে 2-4 দিন ঘোরাঘুরি করেছিল। এই হিকি সাহেব অধিকাংশ সময় কাটায় কারাগারে, কারণ তার একটা পত্রিকা আছে। সেই পত্রিকায় সাহেব পাড়ার যত কেচ্ছা অত্যন্ত সুন্দরভাবে ছাপানো হয়। সেই কেচ্ছা থেকে স্বয়ং হেস্টিংসও বাদ যায় না। ফলে কথায় কথায় মামলা আর কথায় কথায় কারাগার। তবু হয়তো কারাগারে যেত না যদি সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে কিছুটা সভ্যভব্য হয়ে থাকতো। কিন্তু লোকটা অদ্ভুত ধাতের। কাঠগড়ায় দাঁড়িয়ে প্রথমে নিজের পক্ষের অ্যাটর্নির বাপ মা তুলে গালাগালি দিতে ইচ্ছা করে, তারপর বিচারপতিকে অকথ্য ভাষায় গালাগালি। এ ধরনের মানুষ কতদিন আর স্বাধীনভাবে দিন কাটাতে পারে? সাহেব বলে নন্দকুমারের মতো ফাঁসি হয়ে যায়নি এতদিনে। নীরুর স্তব্ধতা প্রথমে নজরে না পড়লেও আস্তে আস্তে সবাই বুঝতে পারে এমন প্রাণচঞ্চল স্ত্রীলোকটির হলো কি। কি যে হলো একমাত্র সুখেনের মা কিছুটা অনুমান করতে পারে, কিন্তু তার মুখ বন্ধ। পেটের মধ্যে সবসময় বুদবুদ উঠছে, কিন্তু বলে কি করে? শত হলেও সেই যত নষ্টের গোড়া। নীরু বেচারার মনে যদি সত্যিই মানিক আসন জাঁকিয়ে বসে, তবে সেটা তারই জন্য। কিন্তু সুখেনের মা দিব্যি করে বলতে পারে দুজনের ভালোই চেয়েছিল সে। কি হবে সারা জীবন পরের বাড়িতে বাঁধিগিরি করে? কিন্তু নীরু বেচারার কপালই মন্দ, নইলে অমন অপঘাতে মরে মানিক। বেচারার বড় পছন্দ ছিল নীরুকে, বলতে সাহস পেত না। মুর্শিদাবাদে বাড়ি ছিল, ছোটবেলায় বিয়েও করেছিল একটা। সেই বউ বাপের বাড়ি থাকার সময় তার বাবা নবাবী সৈন্যের সঙ্গে চলে আসে এখানে, তাকেও সঙ্গে নিয়ে আসে। 14 বছর মাত্র বয়স ছিল। তারপর আর দেশে ফেরা হয়নি। সেই বউ কি আর আছে? তাই নতুন করে বিয়ের স্বাদ হয়েছিল। নীরুরও মন নিশ্চয়ই টলেছিল, নইলে এত মনমরা কেন? কিন্তু সে কথা তো বউদের বলা যায় না। কমলাও মাঝে মাঝে মানিকের কথা ভাবে। সে নাকি 2টো মানত করেছিল। কমলাকে বলেছিল বড় কঠিন, তার মৃত্যুও হতে পারে। সেই জন্যই কি লোকটা মরল? বুঝতে পারে না কমলা, গুরুত্বও দিতে চায় না, কারণ এই পৃথিবীতে সংসারের রস আনন্দ ভোগ করার আর কোনো পথ নেই তার। কি হবে মানিকের কথা ভেবে? হেমলতা কিন্তু অহরহই ভাবে তার ছেলের জন্মের দিনে মৃত্যু হলো মানিকের। সে যেন পথ পরিষ্কার করে দিয়ে গেল। তাই একদিন অতি সংকুচিত ভাবে স্বামীকে বলে, মায়ের পিণ্ডির ব্যবস্থা করলে হয় না? গোপাল ভ্রু কুঁচকে বলে, হঠাৎ? না, এমনিতেই বলছি। সেই সঙ্গে আরো কয়েকজনের পিণ্ডি দেওয়া যেত তাহলে। এখন তো তুমি ধনী, তোমার গয়ায় লোক পাঠানোর ক্ষমতা আছে, তোমার মানও বাড়বে। গোপাল একটু ভেবে নিয়ে বলে, মন্দ বলনি। হেমলতা হেসে বলে, হ্যাঁ, সেই সঙ্গে মানিকেরও একটা পিণ্ডি দিয়ে দিও। সে আবার কি? মানিক আমাদের কে? বুঝছো না, চুনির জন্মদিনেই তো অমন ঘটলো। তোমার একটা কর্তব্য আছে। স্ত্রীর মুখের ভাষাতে না বুঝলেও চোখের ভাষাতে বুঝলো গোপাল। দেখি কাকে পাঠাবো ঠিক করতে হবে। তাছাড়া মানিকের জাত গোত্রও তো দরকার। কিছু দরকার হয় না, আমার দাদামশাই পাঠিয়েছিলেন, পান্ডারাই ব্যবস্থা করে দেয়। লোকে কত অনাত্মীয়ের পিণ্ডি দিয়ে আসে। নীরু এই পিণ্ডিদানের কথা শোনে, রান্নাঘরে সুখেনের মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। হেমলতা এখন রান্নার ভার অনেকটাই সুখেনের মায়ের ওপর ছেড়ে দিয়েছে। ছেলে চুনিকে নিয়েই ব্যস্ত থাকে সে। ছেলের পাশে কমলার ছেলে অদ্বৈতকে বসিয়ে বকবক করতে করতে তুলনা করে নেয় উভয়ের। দেওরের ছেলেটির রং বড় কালো,
চুনি হাত পা ছুঁড়ে খেলা করলেও মনে হয় কত সুন্দর। কমলা স্পষ্টই বলে ফেলে, অদু তোমার ছেলের খানসাবা হবার উপযুক্ত দিদি। ছি ছি, ও কথা বলতে নেই ভাই। সত্যি কথা বললে ক্ষতি হয় না। না, সত্যি হবে কেন? অদু তোর ছেলে, বিদ্বান হবে দেখিস। ছেলেদের রূপের দরকার হয় নাকি? কমলা জানে মেয়েদের যে ধরনের রূপ সেই ধরনের রূপের দরকার হয়তো হয় না, কিন্তু ছেলেদেরও রূপ আছে। সেই রূপ থেকে জ্যোতি বার হয়, তেজ বার হয়। স্বাস্থ্য, শিক্ষা, বুদ্ধি, তৎপরতা প্রভৃতি মিলিয়েই পুরুষের সেই রূপ। তার ছেলে সেই হিসাবেও কুৎসিত। সে বুদ্ধিমান হবে বলে মনে হয় না, তবে চতুর হবে, এখনই তার লক্ষণ মাঝে মাঝে দেখা যায়। সে বিদ্বান কখনোই হবে বলে মনে হয় না, কারণ তাকে লেখাপড়া শেখাবে কে? কমলা নিজে শেখাতে পারে না, কারণ সে সহায় সম্বলহীন। এক হতে পারে চুনির সঙ্গে অদুকে পড়ালে কিছুটা সুযোগ করতে পারবে। দেখা যাক, অন্তত লেখাপড়া শিখিয়ে মায়ের কর্তব্য খানিকটা সম্পন্ন করবে সে। নইলে শুধু পাঠশালায় পাঠালে আর একটা মহি হয়ে ওঠার সম্ভাবনা। কমলার মতো হেমলতার মনেও নানা চিন্তার তরঙ্গ ওঠানামা করছিল। সে ভাবছিল, কমলা মিথ্যে কথা বলেনি। চুনিকে দেখলে চুমু খেতে ইচ্ছে হয়, অথচ অদুকে কোনোদিনও সে ভালোবেসে চুমু খেতে পারল না। কেমন যেন বড় বড়, মুখের মধ্যে মিষ্টত্ব নেই। একাধ সময় আদর করেছে, গাল টিপেছে বটে, সবই কমলাকে দেখিয়ে, নইলে বেচারা কষ্ট পাবে। শত হলেও তারই গর্ভের সন্তান তো বটেই। কমলা কি করেই বা চুনির মতো মিষ্টি ছেলে আশা করে? সে কি প্রতিজ্ঞা করে বলতে পারে যে মনে মনে সে সতী? মহি যখন তাকে আঁকড়ে ধরেছে, তখন তো সে মনে মনে বিদ্বেষ পোষণ করে আর একটা মুখের কথা ভেবেছে। অমন মায়ের অদূর মতো ছেলেই হয়। নীরু রান্নাঘরে গিয়ে দাঁড়ালে সুখেনের মা নম্রভাবে প্রশ্ন করে, কি রে, কিছু খাবি নাকি? না। শুনেছ, গয়ায় পিণ্ডি দেওয়া হবে? হ্যাঁ, মানিকেরও হবে। তাই বলছি, ভালোই হলো। আমার কি মনে হয় জানো? সুখেনের মায়ের বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। কি মনে হয়? ও আমার ওপর ভর করার জন্য পাশে পাশে ঘুরে বেড়ায়। জয়রাম জয়রাম। না না, সে কি, ও তো পুণ্য করতে গিয়ে প্রাণ দিয়েছে। এ মরণ তো অপঘাত মরণ নয়। জয়রাম জয়রাম। তাহলে ওর পুণ্যাত্মাই বোধহয় স্বর্গে যাওয়ার আগে পৃথিবীর মায়া কাটাতে চেষ্টা করছে। কি যে বলিস, তুই কি পাগল হলি? আমিও তাই ভাবি। অনেক চেষ্টা করে পাগলামি ঠেকিয়ে রেখেছি। না, আমি যাই। কোথায়? আমার সুখেন মারা গেলেও এমন হতো, সেই কথা মনে পড়ছে। হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। আমি একটু গিয়ে শুয়ে থাকি। না না, তাহলে সবাই জেনে যাবে। তাহলে কেউ যেন না জানে, বুঝেছ? তাহলে আমি গঙ্গায় ডুবে মরে তোমার ঘাড় মটকাবো। তুমি এই কাণ্ড করেছো। বয়স হয়েছে, অথচ শয়তানি যায়নি। কি বলছিস নীরু? কে তোমাকে রাত্রিদিন কানের কাছে মানিক মানিক করতে বলেছিল? ওই মানিকেরই বড় আকাঙ্ক্ষা ছিল রে ঘর বাঁধার। তোকে বড় পছন্দ ছিল ওর। তাতে তোমার কি? কেন আমার মনে আগুন ধরালে? ক্ষান্ত দে নীরু, সব ঠিক হয়ে যাবে। পেটের ছেলে না হলে আর অগ্নিসাক্ষী করার স্বামী না হলে হৃদয়ে আগুন জ্বলে না। যাকে তুই আগুন বলে ভাবছিস, সেটা আসলে সামান্য তাপ। আগুন কাকে বলে জানিস না তুই। তোরে তাপ দুদিনেই ঠান্ডা হয়ে যাবে, ধিকি ধিকি জ্বলবে না। সুখেনের মায়ের কথায় কি ছিল, তার মুখে কি ফুটে উঠেছিল কে জানে। নীরু চুপ করে গেল। এই নে, হাত পাত দেখি। কি? নে তো, দুটো বড়া খা। নীরু হাত পাতে এবং খেয়েও নেয়। যা, এবার যা, কাজ করতে দে। ঘুরে বেড়া, কথা বল, ওসব মনের ব্যামো। কিছু না, কিছু না। তুই মানিকের কথা বলে কি করবি? সে তোর কে? তার উপর তোর কি টান? তোর টান তোর নিজের ওপর। ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলি, ভেঙে গেল। নিজেকে স্বার্থপর ভাবতে কষ্ট হয় রে মানুষের। তাই ওইসব মন গড়া উল্টোপাল্টা কথা
ভেবে নিয়ে দুঃখ কষ্ট করে সুখ পায়। যা, পালা এখান থেকে। নীরু দেখে সুখেনের মা হাসছে। ডাইনি নাকি বুড়ি? নীরুও হেসে ফেলে।